কথাটা বলে আবারও সুমুর দিকে তাকালো আইয়ুব। চোখ চিপে হেসে বলল, আর তাসকান ভাই, মেয়েটা লজ্জায় মরে যাচ্ছে। সিরাজ আনমনি বলল, আর ও যে প্রতিনিয়ত আমাকে একটু একটু করে খুন করছে সেটা তোদের চোখে পড়ছে না? আইয়ুব সিরাজের চোখের সামনে হাত রাখল। সিরাজ বিরক্তির সাথে আইয়ুবের দিকে তাকিয়ে বলল, বিরক্ত করিস না, দেখতে দে। আইয়ুব হেসে বলল, আমি তোকে খুন হবার হাত থেকে বাঁচিয়েছি। সিরাজ আর কিছু না বলে চলে গেল গাড়ির কাছে। সকলে মিলে সুমুকে প্রশ্ন করলো, এত সুন্দর শাড়ি কবে কিনলো? সুমু বলল, বাসা থেকে আসার সময় কিনে এনেছিলাম, পরিনি আগে। সুমুর মৃত্যু শুনে সিরাজ আলতো হাসলা। সকলে মিলে চলে গেল সমুদ্রের উদ্দেশ্যে। সকলে সমুদ্রের পাড়ে নেমে দাঁড়িয়েছে। সূর্যোদয় দেখবে সবাই। চারপাশে এখন কুয়াশার আবরণ। প্রায় 10 মিনিটের মধ্যে সূর্যের দেখা মেল। সূর্যের সুমুর চোখ চিকচিক করছে। অবাক হয়ে তাকিয়ে রইল প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সকলে যখন সূর্যোদয় দেখতে ব্যস্ত, তখন সিরাজ তার প্রিয় শিখে দেখতে ব্যস্ত। আস্তে আস্তে বেলা বাড়ল। সকলে সি ফুড খেলো। এখন সকলের হাতে ডাবের পানি। রাহিনরা ঠিক করেছে পানিতে নামবে। ছেলেরা এক পাশে আর মেয়েরা এক পাশে নামলো। সিরাজ সুমুকে টেক্সট করে বারণ করেছে পানিতে নামতে। সুমু বুঝতে পারলো না সকলে নেমেছে, সুমু নামলে কি প্রবলেম। হঠাৎ সুমুর খেয়াল হলো পরনের শাড়িটা পাতলা, তাই হয়তো খান সাহেব নামতে বারণ করেছেন। শারবাজ ভিডিও ক্লিপ নিচ্ছে। সিরাজে ফোনে কল এসেছে। পকেট থেকে ফোন বের করে দেখলো স্যান্ডির কল। ফোনটা রিসিভ করে সাইডে গেল। সুমুও সুযোগ পেল, সিরাজের দিকে তাকে পিপির করলো, বলল, সরি খান সাহেব, আপনার কথার অবাধ্য হলাম। সমুদ্রের পাড়ে এসে পানিতে নামার লোভটা সামলাতে পারলাম না। আমি অল্প ভিজবো খান সাহেব, শাড়িটাকে সামলে নিব আমি। কথাগুলো বলে পানিতে নামলো। সিরাজ ফোনে অফিসের ব্যাপারে কথা বলছে। হঠাৎ করে কারো চিৎকারে সিরাজ ঘুরে তাকালো পানির দিকে। দুনিয়া অন্ধকার হয়ে গেল সিরাজের। চারপাশ শুনশান হয়ে গেল তার। চোখের সামনে তার প্রেয়সী ভেসে যাচ্ছে। মাইশা, নাজমিন, সামিয়া, রাইফ চিৎকার করে কাঁদছে। আইয়ুবরা অলরেডি সুমুর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সিরাজের হাত থেকে ফোনটাই পড়ে গেল। আর 1 মিনিটও না দাঁড়িয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। সকলকে ছাড়িয়ে এগিয়ে গেল সিরাজ। সুমু বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। সুমু সাঁতার জানা মেয়ে, তাই এখনো টিকে আছে, ডুবে যায়নি। কিন্তু শাড়ি তার হাত পা পেঁচিয়ে ধরেছে। সুমু চোখের সামনে তার বাবা মা বোন সমস্ত প্রিয় মানুষদের চেহারা ভেসে আসলো। সবশেষে তার খান সাহেবের মুখটাও ভেসে আসলো। মুচকি হাসলো সুমু। তার আয়ু হয়তো এইটুকুই ছিল, কিন্তু সুমু যে বাঁচতে চায়, কিন্তু কিভাবে? আল্লাহর ডাক এসে গেছে। সুমুকে হয়তো এবার যেতেই হবে। সুমুর হয়তো আর তার খান সাহেবকে দেখা হলো না, কিন্তু এখন সুমুর জীবনে কোনো আফসোস নেই। তার জীবনে সব থেকে বড় ইচ্ছা আল্লাহ পূরণ করে দিয়েছে। সে তার খান সাহেবকে সামনে থেকে দেখতে পেয়েছে। আর কি চাই সুমুর? কিচ্ছু না। এবার সুমু শান্তিতে চোখ বন্ধ করতে পারবে। আমি আপনাকে অনেক ভালোবাসি খান সাহেব, কিন্তু কখনো বলা হলো না আপনাকে। হয়তো নিয়তি চাইনি আপনি কথাটা জানুন। শেষবারের মতো প্রিয় মা বাবার মুখটা দেখতে পারলাম না, ছোট বোনটাকে জড়িয়ে ধরতে পারলাম না। এত আফসোসের মধ্যে আজ সুমুর মুখে তৃপ্তির হাসি। আর কত যুদ্ধ করবে সে, এইবার হাঁপিয়ে উঠেছে। অস্পষ্ট চোখে দেখলো কেউ একজন পাগলের মতো অতি নিকট এগিয়ে এসেছে। সুমর মুখটা ভালো করে দেখার আগে চোখ বন্ধ হলো সুমর। পানির উপরে থাকা হাত দুটো আস্তে আস্তে তলিয়ে যেতেই লাগলো, ডুবে যেতে লাগলো সুমু সমুদ্রের হতলে। কথায় আছে না, মারে আল্লাহ রাখে কে, তেমনি রাখে আল্লাহ মারে কে। ঘড়ির কাঁটায় সময় দুপুর 2টা। মাথার উপর সূর্যের তেজটা রোজকারের থেকে আজকে একটু বেশি মনে হয়। চারপাশ নীরব হয়ে গেছে। সকলে চাতক পাখির মতো নীরবে তাকিয়ে আছে। সিরাজ সুমুকে পাজা কোলে করে নিয়ে আসছে। সুমুর দুহাত তার মাথা ঝুলে আছে। শাড়িটা ভিজে গায়ের সাথে লেপটে গেছে, যার ফলে শরীর প্রতিটি ভাঁজ দৃশ্যমান। সুমু চেতনা হারিয়েছে। সকলে এগিয়ে গেল ওদের দিকে। সিরাজ তীরে বালুর উপর সুমুকে শুইয়ে দিল। নিজের শরীর থেকে জ্যাকেট খুলে সুমুর শরীরটাই ঢেকে দিল। চারপাশে সকলে ভিড় জমিয়েছে ওদের দুজনকে দেখতে। নাজমিন আর সামিয়া এখনো কেঁদেই যাচ্ছে। সিরাজ ওদের দুজনকে কাঁদতে দেখে কিছুই বলল না। সেও তো আপন মানুষকে হারিয়ে ফেলার ভয়ে কিছুক্ষণ আগেও খুব ভালো করে টের পেয়েছে। সুমুর হাত পা অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা হয়ে গেছে। ফর্সা মুখ ঠান্ডায় ফ্যাকাশে হয়ে গেছে। সামিয়া আর নাজমিন খাচ্ছে আর সুমুর হাত পা ডলে গরম করার চেষ্টা করছে। সিরাজের ব্যক্তিত্ব বলছে
তার কথা অমান্য করার জন্য এক্ষুনি এই অচেতন অবস্থায় সুমুকে তুলে একটা আছাড় মারতে, আর প্রেমিক সত্তা বলছে বুকের সাথে জড়িয়ে নিয়ে আদর করে দিতে। সেরাজের প্রেমিক সত্তা আর ব্যক্তিত্বের মাঝে বিদ্রোহ শুরু হয়েছে। সেরাজে মনে মনেই বলল, যেই ব্যক্তিত্ব শেহরাজ খানের কলিজাকে আঘাত করতে বলে সেই ব্যক্তিত্ব শেহরাজ খানের কোনো প্রয়োজন নেই। আজ সেরাজের প্রেমিক সত্তার কাছে ব্যক্তিত্ব হেরেই গেল। ভাবনা থেকে বেরিয়ে সেরাজ সুমুর নিঃশ্বাস আর পালস চেক করলো। সুমু অচেতন হয়ে আছে, পানি খেয়েছে প্রচুর। সেরাজ সুমুর মাথাটা কাত করে দিয়ে বলল, ওর পেট থেকে পানি বের করতে হবে। নাজবিন, তুমি ওর পেটে চাপ দাও। সেরাজের আদেশ পেয়ে নাজমিন সুমুর পেটের চাপ দিল। গলগল করে পানি বের হলো সুমুর পেট থেকে, কিন্তু চেতনা ফিরল না। সেরাজ সুমুর মুখের দিকে তাকিয়ে আবারও বলল, ওকে সিপিআর দিতে হবে। সামিয়ার দিকে তাকিয়ে বলল, সামিয়া, তুমি ওর বুকের মাঝখানে এক হাতে উপরে আরেক হাত রেখে 30 বার চাপ দাও। সামিয়া সেরাজের আদেশ মতো কাজ করলো। সেরাজ আবারও বলল, আর একটা কাজ করতে হবে তোমাকে, সুমুর মাউথ টু মাউথ রেসপিরেশন দিতে হবে। কথাটা শুনে সেরাজের বন্ধুরাও সকলে অস্বস্তিতে পড়ে গেল। সামিয়া রেসপন্স করছে না দেখে সেরাজ একটু থমকে বলল। কি হলো, দাও। সামিয়া আমতা করে বলল। কিন্তু ভাইয়া। সেরাজ সামিয়ার দিকে ফ্রি কুচকে তাকিয়ে আছে। কিন্তু কি? সামিয়া মাথা নিচু করে বসে রইল। সেরাজ একে একে সবার দিকে তাকালো। সবারই একই অবস্থা। কথাটা শুনে মনে হচ্ছে সকলে খুব লজ্জা পেয়েছে, শুধু তার ফ্রেন্ডগুলো ছাড়া। সেরাজের খুব রাগ হলো। রাগে ধমকে স্বরে বলল, গেট আউট অফ মাই সাইট। সকলেই ধমকে কেঁপে উঠল, কিন্তু কেউ সরে গেল না। সেরাজ আবার গর্জে উঠল, বলল, কি হলো, কথা কানে যায়নি কারো? আমি বলেছি আমার চোখের সামনে থেকে সকলে দূর হও। এবার সকলে ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। সেরাজ সকলের উদ্দেশ্যেই বলল, একজন মানুষের জীবন বাঁচাতে গিয়ে যাদের লজ্জার কথা ভাবতে হয়, অস্থিতে পড়তে হয়, বারবার এটা ভাবতে হয় যে কাজটা আমি করব কিনা, সেসব মানুষদের শেহরাজ খান নিজের চোখের সামনে দেখতে চায় না। কথাটা বলে সেরাজ সুমুর দিকে তাকালো। মনে মনে বলল, সরি সুইটহার্ট, এইভাবে আমি তোমাকে ছুতে চাইনি। আমি চেয়েছিলাম তোমাকে পুরোপুরি আমার নামে লিখে নিয়ে তারপর স্পর্শ করতে। চেতনা ফেরার পর তুমি সবটা জানতে পারলে হয়তো অস্বস্তিতে পড়বে। আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাইনি, কিন্তু এখন আমার কাছে তোমার জীবনের চাইতে মূল্যবান আর কিছুই না। আই এম সরি সুইটহার্ট। কথাগুলো মনে মনে আওড়িয়ে সেরাজ ঝুঁকে সুমুর উষ্ঠের সাথে তার উষ্ঠ আলতো করে ছুঁয়ে রেসপিরেশন দিল। উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শুধু সেরাজের বন্ধুগুলো নর্মালি নিল ব্যাপারটা। ইফতিয়া, রাইসা, লামিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। রাগে ওদের গা চলছে। সেরাজ সুমুর উষ্ঠ মেলাবে এমনটা কেউ কল্পনাও করেনি। 3 বার রেসপিরেশন দিয়ে সরে এলো সেরাজ। বিড়বিড়িয়ে বলল, অ্যাগেন সরি সুইটহার্ট। কথাটা সুমু শুনলো কিনা কে জানে, পিটপিট করে চোখ মেলে তাকালো। সুমুর সাথে সেরাজের জীবনটাও হয়তো এতক্ষণে নতুন করে ফিরে এলো। ভারী একটা দীর্ঘশ্বাস ছাড়লো সেরাজ। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে হাজার কোটি শুকরিয়া জানালো সে। সুমুর দিকে তাকালো, ঘাড়ের নিচে হাত দিয়ে সুমুকে উঠে বসালো। সুমুকে তাকাতে দেখে সকলে ছুটে এলো সুমুর কাছে। সেরাজ এখন আর বাধা দিল না। সামিয়া, নাজমিন সুমুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মাইশা সুমুর মাথায় হাত বুলিয়ে দিল। সেরাজ সকলের উদ্দেশ্যেই বলল, ও এখন ঠিক আছে, মরা কান্না না কেঁদে সরো। ওকে রিসোর্টে নিয়ে যেতে হবে। রাহিন, তুই এখানে ডাক্তারের নাম্বার ম্যানেজ করে ফোন দিয়ে রিসোর্টে আসতে বল। কথাগুলো বলে সুমুকে পাজা কোলে তুলে নিল। সুমু চোখ বন্ধ করে আছে, অনেক দুর্বল সে। সুমুকে কোলে নিয়ে সেরাজ আবারও একবার সমুদ্রের পানির দিকে তাকালো। নিজের সবচেয়ে পছন্দের জিনিস সমুদ্র। মনে মনে সমুদ্রকে তার সুমুর জন্য অভিশপ্ত ঘোষণা করলো। সমুদ্র থেকে চোখ সরিয়ে আয়ুবদের বলল, সবাইকে নিয়ে রিসোর্ট পৌঁছা, আমি সুমুকে নিয়ে যাচ্ছি। প্রায় 10 মিনিটের মধ্যে রিসোর্টে পৌঁছে গেল সবাই। সেহরাজ সুমুকে নিয়ে সুমুদের রুমে শুইয়ে দিল। মাইশারা সকলে উপস্থিত হয়েছে রুমে। সেহরাজ মাইশাকে বলল, তুমি কি ওকে শাড়িটা চেঞ্জ করে দিতে পারবে, নাকি তাতেও তোমাদের অস্বস্তি হবে? মাইশা অপরাধীর ন্যায় তাকালো সেহরাজের দিকে। মনে মনে খুব অনুতপ্ত সে। সামিয়া আর নাজমিন অনুতপ্ত হয়ে মাথা নিচু করে রাখলো। মাইশা বলল, আমি এক্ষুনি দিচ্ছি ভাইয়া। ওকে চেঞ্জ করিয়ে দিয়ে তোমরাও চেঞ্জ করে নাও। মাইশা সম্মতির
সাথে মাথা নাড়ি বলল। আচ্ছা ভাইয়া। শেহরাজ রুম থেকে বেরিয়ে চলে গেল। মাইশাকে সামিয়া আর নাজমিন মিলে হেল্প করলো। শেহরাজ রাহিনদের কাছে গেল, দুহাত পকেটে গুজে রাহিনকে বলল, ডাক্তার কত দূর? এই তো চলে এসেছে। তুই এই ভিজে অবস্থায় দাঁড়িয়ে থাকিস না, চেঞ্জ করে নে। ডক্টর আসতে আসতে সকলে চেঞ্জ করে নেওয়া উচিত। শেহরাজ কথাগুলো শুনলো, তবে কিছু বলল না। শারবাজকে বলল, তোর ক্যামেরা কই? শেহরাজের কোনো বন্ধুই বুঝলো না এমন সিচুয়েশনে শেহরাজ ক্যামেরা কেন খুঁজছে। আয়ুব বলল, সুমোর এই অবস্থা আর তুই শুট করার কথা ভাবছিস? নেহাল আয়ুবের কাঁধে চাপড় মেরে বলল, সৃষ্টিকর্তা তোর মাথাটা ঠিক কোন কাজের জন্য দিয়েছে বলতো? কবে কাজে লাগবে তোর এই গবেট মাথাটা? শেহরাজ ওদের দুজনের দিকে চোখ গরম করে তাকালো, দুজনেই মুখে আঙুল দিয়ে। অমিত বলল, ওদের কথা ছাড়তো, তুই আগে চেষ্টা। ক্যামেরা শারবাজের কাছে আছে। আজ সমুদ্রের প্রতিটা ফুটেজ আমার চাই সার্ভাস। আমি ফুটেজ চেক করার আগে ক্যামেরার কোনো ফুটেজে হাত লাগাবি না। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে শেহরাজের যাওয়ার দিকে। কারো মাথায় ঢুকলো না ক্যামেরার ব্যাপারটা। আরবাজ সকলের ভাবুক মুখের দিকে তাকিয়ে একবার বলল, এত ভেবো না তোমরা, ভাইয়া যখন বলেছে তখন নিশ্চয় কোনো কারণ আছে। সকলে চলো চেঞ্জ করে নেই। ডক্টর এসে 10 মিনিট হলো, তিনি সুমুর চেক আপ করে বলেন। ডক্টর এসে 10 মিনিট হলো, তিনি সুমুর চেক আপ করে বলেন, অল্পের জন্য বেঁচে গিয়েছে, আপাতত ভয় নেই, তবে রাতে জ্বর আসতে পারে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো এনে রাখবেন, জ্বর আসলে খাইয়ে দিবেন। শেহরাজের উদ্দেশ্যেই বলল, মিস্টার খান, জ্বরের টেম্পারেচার অতিরিক্ত বেশি হলে কি করণীয় আপনি তো জানেন। ইয়েস ডক্টর। তাহলে সেই পদ্ধতি ট্রাই করবেন। আর মিস্টার খান, এখানে আসতে আসতে আমি সবটা শুনেছি। আপনার জন্য আজ মেয়েটা বেঁচে গেল। আমি তো জাস্ট হালকা একটু চেক আপ করে গেলাম। মূল কাজগুলো আপনি করেছেন। আমাদের সমাজ। কথাটা শেষ করতে পারলো না ডাক্তার। শেহরাজ বলল, একটা মানুষের জীবন বাঁচাতে গিয়ে যদি আমাকে সমাজের কথা ভাবতে হয়, তাহলে আই হেট দিস ফাকিং সোসাইটি। মনে মনে বলল, ওর জন্য জান কোরবান ডক্টর। ও যে আমার কি তা আপনি বুঝবেন না। ডাক্তার মুচকি হেসে প্রেসক্রিপশন বাড়িয়ে দিয়ে বলল, এই মেডিসিনগুলো নিয়ে আসুন। ওনাকে কিছু খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে দেবেন। আজ আমি উঠি, বেশি বাড়াবাড়ি হলে আমাকে ইনফর্ম করবেন। কথাগুলো বলে উঠে দাঁড়ালো ডাক্তার। প্রেসক্রিপশনটা রাহিন হাতে নিয়ে বলল, চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। শেহরাজের উদ্দেশ্যে বলল, শেহরাজ, আমি মেডিসিনগুলো নিয়ে আসছি। কথাটা বলে রাহিন, অমিত আর ডাক্তার চলে গেল। শেহরাজ মাইশাদের উদ্দেশ্যেই বলল, ওর খেয়াল রেখো। মাইশা সম্মতি সূচক ঘাড় নাড়ালো। সামিয়া আর নাজমিন সুমুর মাথার কাছে বসে আছে। রাইসা, ইফতিয়া, লামিয়া, নয়ন পাশের সোফায় বসে আছে। তিশা আর রাই সুমুর পায়ের কাছে বসে আছে। সুমু ঘুমাচ্ছে, অনেক ক্লান্ত সে। শেহরাজ সুমুর দিকে এক পলক দেখে বেরিয়ে গেল রুম থেকে। পিছে পিছে ফ্রেন্ডরাও গেল। বাইরের বারান্দায় এসে দাঁড়ালো শেহরাজ। আয়ুব শেহরাজের কাঁধে হাত রাখলো। শেহরাজ আনমনি বলল, আজ সুমুর এই অবস্থার জন্য যে দায়ী, তাকে আমি ছাড়বো না। আমার সুমু যতটা কষ্ট পেয়েছে তার 10 গুণ বেশি কষ্ট আমি তাকে দেব। শেহরাজের কথা ওর বন্ধুরা খুব অবাক হলো। আয়ুব কিছু বলতে যাবে, তখন অমিত আর রাহিন এসে পৌঁছালো। শেহরাজ সকলের উদ্দেশ্যেই বলল, এখন আর কোনো প্রশ্ন নয়, রাতে ব্যাপারটা নিয়ে কথা বলবো। সকলে আবারও একসাথে রুমে ঢুকলো। সুমুর জন্য খাবার আনা হলো। মাইশা ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আবারও শুয়ে পড়লো সুমু। সামিয়া আর নাজমিনের খাবারটাও রুমে এনে দেওয়া হলো। ওরা দুজনেও খেয়ে নিল। ওদের দুজনকে বসিয়ে রেখে সকলে দুপুরে খাবার খেতে চলে গেল। খেয়ে সকলে একটু রেস্ট নেবে। ঘড়ির কাঁটায় সময় রাত 8টা। সকলে সুমুর রুমে উপস্থিত। সন্ধ্যা থেকে সুমুর প্রচণ্ড জ্বর এসেছে। এর মধ্যে শেহরাজ দুবার ডাক্তার ডেকে ফেলেছে। ডাক্তার ওষুধ দিয়েছে, জ্বর কমার বদলে আরো বেড়ে গেছে। শেহরাজ বুঝতে পারছে না কি করা উচিত। কারোরই ভালো লাগছে না। সুমুকে খাইয়ে ওষুধ খাওয়ানো হয়েছে, খেতে চাইছিল না। শেহরাজ থমকে থামকে অল্প কিছু খাইয়েছে। আবারও ঘুমিয়ে পড়েছে সোমা। মাইশা জলপট্টি দিচ্ছে, তাও জ্বর কমছে না। লামিয়া আর আয়েশা ইফতিয়ার আগে ফুসছে। সুমুকে নিয়ে শেহরাজের এত বাড়াবাড়ি সহ্য হচ্ছে না তাদের। ইফতিয়ার মতে, সামান্য জ্বর নিয়ে এত বাড়াবাড়ি কি আছে? মরে তো আর যাচ্ছে না, ওষুধ দিয়েছে, আস্তে আস্তে ঠিক হবে। লামিয়া
ইফতিয়ার কথা শুনে বিড়বিড়ে বলল, কই মাছের জান সমুদ্রের পানিতেও মরল না, সামান্য জ্বরে কি আর মরবে? ইফতিয়ার, রাইসা, লামিয়া, তিশা একসাথে এক রুমে থাকবে। তারা 4 জন এখন রুমেই আছে, ডিনারও করে ফেলেছে। সিরাজ সন্ধ্যায় বারণ করেছিল আগে থেকে ব্যাপারটা বাড়িতে না জানাতে, কিন্তু কিছুক্ষণ আগে ইফতিয়া খুশি বেগমকে সবকিছু বলেছে। খুশি বেগম বাড়ি মাথায় করে নিয়েছেন। হাসি বেগম মেয়ে টেনশনে অসুস্থ হয়ে পড়েছেন। শামীম সাহেব স্ত্রীকে সামলাচ্ছেন। আনোয়ার সাহেব রাহিন আর মাইশাকে কল করে অনেক বকেছেন। তারা থাকতে কিভাবে সুমুর এমন অবস্থা হলো, তারা কি করছিল, আরও নানান কথা। শেষমেশ সিরাজ ফোন নিয়ে বলেছে কাল তারা ফিরে যাচ্ছে, আর যতক্ষণ এখানে আছে সুমুর সব দায়িত্ব তার। শুধু শুধু রাহিনদের বুকে লাভ নেই, ওদের কোনো দোষ নেই। আনোয়ার সাহেব সিরাজের কথা শুনে একটু শান্ত হয়েছেন। রাত প্রায় 10টা, জ্বর এখনও একই অবস্থা আছে। সিরাজ মাইশাকে বলল সুমুকে আবারও গোসল দিয়ে আনতে। মাইশা, নাজমিন আর সামিয়া মিলে সুমুকে গোসল দিয়ে আনল। শীতে কাঁপছে সুমু। বেডে শুয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল সুমুর শরীরে। সকলে পাশে বসে রইল। রুমে উপস্থিত কেউই রাতে খায়নি, শুধু রাইসা, তিশা, ইফতিয়া, রাইফ আর লামিয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে। সিরাজ মাইশা আর নয়নকে বলল, মাইশা, ভাইয়াকে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো, আমরা আছি। মাইশা যেতে চাইছিল না, রাহিন জোর করে ওদের দুজনকে খাইয়ে শুতে পাঠালো। সিরাজ রাহিনকে বলল, তোরাও খেয়ে নে, নাজমিন আর সামিয়াকেও নিয়ে যা, আমি আছি এখানে। রাহিন বুঝলো সিরাজ একটু প্রাইভেসি চাইছে, সাথে খুব ভালো করে জানে সিরাজ আজ রাতে আর কিচ্ছু খাবে না। রাহিন সকলকে নিয়ে চলে গেল। সিরাজ গিয়ে সুমুর পাশে বসলো, অপলক তাকিয়ে রইল সুমুর মুখের দিকে। আলগোছে সুমুর হাতটা ধরল। জ্বরে পুড়ে যাচ্ছে শরীর এখনো সমর। সিরাজ সুমুর হাতে তার উষ্ঠ দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠলো সুমু। কে জানে সুমু বুঝলো কিনা তার খান সাহেবের আদরের ছোঁয়া। সিরাজ সুমুর দিকে তাকিয়ে দেখতে লাগলো তার প্রিয়সীর মায়াভরে মুখটা। রাত প্রায় 11টার দিকে সুমুর জ্বর কমলো। সিরাজ 1 ঘন্টা একভাবে বসেই ছিল। জ্বরটা একটু কমেছে দেখে রুম থেকে বেরিয়ে আসলো সিরাজ। বাইরে এসে নাজমিন আর সামিয়াকে বলল, এখন ওর জ্বরটা একটু কম, তোমরা রুমে যাও, খেয়াল রেখো ওর, রাতে যদি কোনো সমস্যা হয় আমাকে ইনফর্ম করবে। সম্মতিসূচক মাথা নাড়িয়ে সামিয়ার রুমে চলে গেল। সিরাজও চলে গেল তার রুমে। রুমের ভেতরে এসে দেখলো তার বন্ধুরা সবাই উপস্থিত। সিরাজ কোনো কথা না বলে ল্যাপটপের সামনে গিয়ে বসলো। শারবাজের থেকে ক্যামেরা নিল। ক্যামেরার সবগুলো ফুটেজ চেক করতে লাগলো। হঠাৎ একটা ফুটেজ দেখে সকলের চোখ বড় বড় হয়ে গেল। সকলে অবাক হয়ে একে অপরের মুখ দেখতে লাগলো। ফুটেজটা দেখে সিরাজের মাথায় খুনের নেশা জাগলো। ছোট্টি বাঁকা হাসি দেখা গেল। হঠাৎ উচ্চস্বরে হাসতে লাগলো সিরাজ। সিরাজের হাসিতে ওর বন্ধুরা আটকে উঠলো। তারপর হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে গেল তার। এখন সিরাজ শান্ত। এই সিরাজকে খুব ভালো করে চেনে ওর বন্ধুরা। ঝড়ের আগে যেমন চারপাশ নীরব শান্ত হয়ে যায়, ঠিক তেমনি সিরাজ এখন শান্ত। ভোরের আলো এখনো ফোটেনি। সকলে রেডি হয়ে গেছে। বাস এসে গেছে। রাহিন সিরাজের জন্য ক্যাব বুক করে দিয়েছে। সিরাজ সুমুকে নিয়ে আলাদা যাবে, বাকি সবাই বাসে যাবে। সুমুর জ্বরটা এখনো অনেক কম। কাল সারা রাত সিরাজ নির্ঘুমে কাটিয়েছে। বারবার খোঁজ নিয়েছে তার প্রিয়সীর, যার ফলে সামিয়া আর নাজমিনও সারা রাত ঘুমাতে পারেনি। সুমুকে হালকা নাস্তা আর ওষুধ খাইয়ে রেডি করে দিয়েছে মাইশা। সকলেই বাসে উঠে পড়েছে। মাইশা সুমুকে ক্যাবে তুলে দিয়ে বাসে উঠে পড়লো। বাস ছেড়ে দিল নিজ গতিতে। বাস ছেড়ে দিতেই সিরাজও উঠে পড়লো ক্যাবে। সুমুর সিটের সাথে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সিরাজ সুমুর দিকে এক পলক তাকিয়ে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলল। সিরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, বেশি খারাপ লাগছে সুমু? চোখ মেলে তাকালো সুমু। কাল চেতনা ফেরার পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে কথা বলেনি, কারো কোনো প্রশ্নের উত্তর দেয়নি, শুধু ঘুমিয়েছে। এখনো কথা বলতে ভালো লাগছে না সুমুর। মুখ দিয়ে অস্পষ্ট বলল, না। সিরাজ ভারী নিঃশ্বাস ছাড়ল, যেন এমন উত্তরটাই সে আশা করেছিল। মেয়েটার হাজার কষ্ট হলো মুখ ফুটে কিচ্ছু বলবে না। এই জিনিসটাই সিরাজ এই কয়দিনে খুব ভালো করে বুঝে গেছে। নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে খুব বেশি ক্ষতি করে ফেলে মেয়েটা নিজের। সিরাজ আর কিচ্ছু বলল না, চুপচাপ বসে ফোন স্ক্রল করতে লাগলো। বাড়িতে ফিরে স্যান্ডিকে কল করবে ভাবলো। কাল এত কিছুর মাঝে কথা বলতে পারেনি।
বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বাজলো শেহরাজদের। পুরো রাস্তা শেহরাজ সুমুর খেয়াল রেখেছে। ডাক্তার বলেছে সুমুর দুর্বলতা কাটানোর জন্য সুমুকে ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়াতে। শেহরাজ সুমুকে টাইমলি ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে স্বাস্থ্যকর খাবার খাইয়ে ওষুধ খাইয়েছে। সারাটা রাস্তা শুধু স্বাস্থ্যকর খাবার খাইয়েছে। খেয়ে খেয়ে বমিও করেছে সুমু অনেকবার, তারপর আবারও খাইয়েছে। সুমুর ভাষ্য মতে এটাকে যত্ন করা না, খাইয়ে খাইয়ে অত্যাচার করা বলে। ঘুম পেলে তার মাথার জায়গা হয়েছে শেহরাজের ঘাড়ে। যখনই ঘুম ভেঙেছে চোখ খুলে দেখেছে তার শরীর শেহরাজের শরীরের সাথে লেপ্টে আছে। সাথে সাথে সুমু সরে গিয়েছে। রাহিনরা অনেক আগেই পৌঁছে গেছে। সকালে ড্রয়িং রুমে উপস্থিত। হাসি বেগম শামীম সাহেব মেয়ের কাছে বসে আছেন। এখন সুমু অনেকটা ফেট। শেহরাজ এসে সবাইকে সবটা বলেছে। মিনা বেগম আর খুশি বেগমকে সকলকে খেতে দিলেন। সকলে হালকা খেয়ে রুমে চলে গেল। পুরো বাড়ি লাইট অফ হয়ে গেছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। হাসি বেগম আজ সুমুর সাথে শুয়েছে। বাড়ির সকলে ঘুমে বিভোর। ওমান বুড়ামি শহর। সময় রাত 10টা। স্যান্ডি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সে পড়েছে মহাবিপদে। তার স্যার তাকে 1 ঘন্টা আগে কল দিয়ে বলেছে বাংলাদেশের একজন মাফিয়াকে হায়ার করতে। স্যান্ডি বুঝতে পারলো না একটা সাধারণ মেয়েকে মাত্র একটা রাতের জন্য বাসার সামনে থেকে তুলে নিতে মাফিয়া লাগবে কেন। বাংলাদেশে এখন সময় 12টা। স্যান্ডি বেশ কয়েকটা মাফিয়ার নাম্বার জোগাড় করে ফেলেছে। একজনের সাথে কল করে কথা বলে টাকা অ্যাডভান্স করেই দিল। প্রায় 1 ঘন্টা পরে মাফিয়াটা তাকে কল করলো। কলটা ধরে আবার কথা বলে নিল। তারপর একটা মেয়ের আইডিতে টেক্সট করলো স্যান্ডি। শিকদার বাড়ির থেকে একজন মানবী চাদর মুড়ি দিয়ে বাড়ির মেইন গেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তায় তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানব। হুডি মাথায় তুলে 2 হাত পকেটে গুজে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে মানবটির ঠোঁটে আনন্দের হাসি। দৌড়ে গিয়ে সে দাঁড়ালো মানবটির পেছনে। মুখে হাসি রেখেই বলল, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আমাকে ডাকবে। মানবটি ঘুরে তাকালো মেয়েটির দিকে। মানবটির মুখে মাস্ক দিয়ে ঢাকা। মেয়েটি ভয় 2 পা পিছিয়ে গেল। আমতা আমতা করে বলল, কে 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 আপনি? মানবটি আর কোনো কথা বলার সুযোগ দিল না মেয়েটিকে। রুমাল চেপে ধরলো মেয়েটির মুখে। মুহূর্তেই মেয়েটি চেতনা হারালো। মানবটি মেয়েটিকে গাড়িতে করে নিয়ে চলে গেল। মানবটি পকেটে থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত জায়গা লোকেশন টেক্সট করে দিল। স্যান্ডি ফোন হাতে নিয়ে বসেছিল। টেক্সট পড়ার সাথে সাথে ইনবক্সে ঢুকে তার স্যারকে লোকেশন সেন্ড করলো। শেহরাজ ফোনে ইনস্টাগ্রামে স্ক্রল করছিল। স্যান্ডির টেক্সট দেখে বাঁকা হাসলো সে। বাড়ি ফেরার পর রাহিনের থেকে গ্যারেজ আর গাড়ির চাবি নিয়ে রেখেছিল। গুনগুন করে গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে ডার্ক সাইড পারফিউমটা হাতে নিয়ে শরীরে ইউজ করলো। ফোনটা পকেটে রেখে চাবিটা হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে গেল বাড়ি থেকে। শুনশান পরিত্যক্ত একটা গোডাউনের ভেতরে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে মানবীটিকে। সামনে দাঁড়িয়ে আছে মাস্ক পরা মানবটি। গাড়ির শব্দ শুনে মানবটি ছুটে গোডাউনের বাইরে গেল। কাঙ্ক্ষিত লোকটিকে গাড়ির থেকে নামতে দেখে বাঁকা হাসলো। সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল লোকটির দিকে। লোকটি সেদিকে পাত্তা না দিয়ে বলল, কোথায় রেখেছেন? মানবটি হাতটা নামিয়ে নিল। মুখের হাসিটা নেই তার। গম্ভীর গলায় বলল, ভিতরে বেঁধে ফেলে রেখেছি। লোকটি গম্ভীর গলায় বলল, সব ব্যবস্থা করে রেখেছেন? জি স্যার। কাজটা কেন করেছে? কিছু স্বীকার করেছে? জি স্যার। কেন করেছে? মানবটি সব খুলে বলল লোকটিকে। লোকটি আর 1 মিনিট দাঁড়ালো না, হনহনিয়ে গেল গ্যারেজের ভেতরে। তার পেছন পেছন মাস্ক পরিহিত লোকটিও আসলো। ভেতরে এসে মানবটি চেয়ার এনে দিল। লোকটি চেয়ারে বসে পড়ল। ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন। আদেশ পাওয়া মাত্র সাথে সাথে মানবটি পানি এনে মেয়েটার মুখে মারল। পিটপিট করে চোখ মেলে তাকালো মেয়েটি। সামনে তাকিয়ে মাস্ক পরিহিত 2 জন পুরুষকে দেখতে ভয় পেয়ে গেল। চিৎকার করে বলল, কারা আপনারা? আর আমাকে এইভাবে তুলে এনেছেন কেন? বসে থাকা পুরুষটি পায়ের উপর পা তুলে বলল, এসকে। মানবীটির চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ দিয়ে অস্পষ্ট বলল, শেহরাজ। শেহরাজ উচ্চস্বরে হেসে উঠল। কেমন গা ছমছম করা হাসি। এই হাসিতে কোনো মুগ্ধতা নেই, আছে শুধু আতঙ্ক। মেয়েটি ভয় পেয়ে সিটিয়ে গেল। শেহরাজ হাসি থামিয়ে বলল, শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য আমার কলিজাতে হাত দিয়ে ফেললে তুমি লামিয়া? কাজটা কি তুমি ঠিক করেছো? বলো। তুমি জানো
আমার কলিজাটা শুকিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আমার সুমুকে হারিয়ে ফেলবো। তুমি কি জানো আমার সুমু কতটা কষ্ট পেয়েছে? জানো না। জানবে কিভাবে বলো? তুমি তোর জায়গাটাতে ছিলে না। ইস, এখন তোমার খুব আফসোস হচ্ছে, তাই না? আফসোস করো না লামিয়া, আমি তোমাকে এখন ফিল করাবো আমার সুমুর কষ্টটা। আচ্ছা বলো তো, তোমার ওই অভিশপ্ত হাত দুটো আগে কাটবো নাকি আগে তোমাকে পানিতে ডুবে মরার কষ্টটা দিব? নো, আগে তোমার হাত কাটলে তুমি জ্ঞান হারাবে, তারপর তোমার জ্ঞান আবারও ফেরাতে হবে, আর তোমার জ্ঞান ফেরার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু এত সময় তো আমার হাতে নেই। বাড়িতে আমার সুইটহার্ট অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার কাছে আমাকে আবারও ফিরে যেতে হবে। তার থেকে ভালো আমি তোমাকে পানিতে ডুবে মরার কষ্টটা দেই। লামিয়া ভয় অনবরত কাঁদছে, গলা শুকিয়ে গেছে তার, চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইছে। সিরাজ বিরক্ত হয়ে বলল, ওর মুখটা বেঁধে দিন। লোকটি আদেশ পেয়ে লামিয়ার মুখটা বেঁধে দিল। সিরাজ লোকটিকে আবারও বলল, ওকে অ্যাকোরিয়ামের পানির মধ্যে ফেলে দিন। পুরো 5 মিনিট পর পর ওকে তুলবেন, আবারও ফেলবেন, যতক্ষণ না সেন্সলেস হচ্ছে ওয়াটার থেরাপি চালিয়ে যাবেন। লোকটি আদেশ পেয়ে সিরাজের কথা মতো কাজ করলো। লামিয়া নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছুটছে। সিরাজের দিকে অনুতপ্তের দৃষ্টিতে তাকালো। সিরাজ দেখলো না যেন। লোকটি লামিয়াকে অ্যাকুরিয়ামের পানির মধ্যে ফেলে উপর থেকে আটকেই দিল। লামিয়া গলাকাটা মুরগির মতো ছটফট করছে। সিরাজ ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে। এইভাবেই করতে করতে একটা সময় লামিয়া জ্ঞান হারালো। সিরাজ লোকটিকে ইশারা করলো লামিয়াকে নামিয়ে আনতে। লোকটিও লামিয়াকে নামিয়ে আনলো। সিরাজ বলল, ওকে আমার গাড়ির ডিকিতে রেখে আসুন। আর আপনার পেমেন্ট পেয়েছেন তো? লোকটি হেসে বলল, জি স্যার, আর কখনো প্রয়োজন পড়লে ডাকবেন, এই মহেশ হাজির হয়ে যাবে। সিরাজ গম্ভীর স্বরে বলল, প্রয়োজন পড়লে অবশ্যই ডাকবো, তবে আজকের পর আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। লোকটি সম্মতি সূচক মাথা নাড়িয়ে লামিয়াকে গাড়ির ডিকিতে তুলে দিয়ে চলে গেল। সিরাজ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে পৌঁছে পকেট থেকে ফোন বের করে কোথাও একটা টেক্সট করলো। মিনিট 5 মধ্যে দুজন মানবী আসলো। সিরাজ ওদের ইশারা করলো। মানবী দুটি লামিয়াকে ডিকি থেকে নামিয়ে খুব সাবধানে বাড়ির ভেতরে নিয়ে গেল। গেস্ট রুমে নিয়ে গিয়ে লামিয়ার ভেজা পোশাক চেঞ্জ করে দিয়ে চলে গেল। ভয় এমন একটা শব্দ যেটা মানুষের ভিতরে একবার ঢুকে গেলে যে কোনো সাধারণ সুস্থ মানুষ হিতাই জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো আচরণ করে। লামিয়া সকাল থেকে পাগলের মতো আচরণ করছে। বাড়ির সকলে গেস্ট রুমে উপস্থিত। লামিয়ার মুখে একটাই কথা, সে বাড়ি যাবে। লামিয়ার প্রচুর জ্বর এসেছে। জ্বরের ঘোরে পাগলের মতো বিলাপ করছে। ডাক্তার এসে চেক আপ করে মেডিসিন দিয়ে গিয়েছে আর বলেছেন কোনো কিছু থেকে ভয়ে পেয়ে লামিয়া ট্রমার মধ্যে আছে, যার ফলে পাগলের মতো বিলাপ করছে। শিকদার বাড়ির সকলের ধারণা সমুদ্রের পানিতে বেশ ভেজার ফলে এমন জ্বর এসেছে। আর নতুন জায়গা, রুমে একা ঘুমানোর ফলে হয়তো ভয় পেয়েছে। মাইশা আর নয়ন লামিয়ার মাথার কাছে বসে আছে। লামিয়া কাতর দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে বলল, ভাবি আমি বাড়ি যেতে চাই, প্লিজ তোমরা আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর এখানে থাকতে চাই না। মাইশা লামিয়ার হাত ধরে বলল, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব লামিয়া, তুমি এখন একটু রেস্ট নাও, আমি তোমার পাশে আছি। লামিয়া কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। আনোয়ার সাহেব লামিয়ার বাবা রফিক সাহেবকে সবটা বলতে চেয়েছিলেন, নয়ন বারণ করেছে এখন কিছু বলতে, শুধু শুধু সকল টেনশন করবে। আনোয়ার সাহেব জামাইয়ের বারণ শুনে আর জানাননি লামিয়াদের বাড়িতে। আনোয়ার সাহেব সকলের নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মেয়ের বিয়ের জন্য কিছুদিন ছুটি নিয়েছিলেন তিনি, কিন্তু এখন আবার তাকে তার কর্মে ফিরে যেতে হবে। কাজের জায়গায় তিনি কোনো আপোষ করেন না। বর্তমানে তিনি স্কুলের প্রিন্সিপালের পদে আছেন। রিশাদ সাহেবও কিছুদিন পরে দুবাইতে ফিরে যাবেন। রাহিনরা আরও 1 মাস থাকবে বলে ঠিক করেছে, তারপর ফিরে যাবে ওমানে। সুমুরা আর 1 সপ্তাহ থাকবে, তারপর ফিরে যাবে। এ নিয়ে অবশ্য সুমুর মনটা খারাপ। সে তার খান সাহেবকে রেখে যেতে চায় না। যতদিন খান সাহেব আছে সেও থাকতে চায়। মিনা বেগম আর হাসি বেগম দুপুরের রান্নার জোগাড় করছেন আর টুকটাক কথা বলছেন। খুশি বেগম রান্নাঘরে এলেন। মিনা বেগমের সাথে চোখাচোখি করে হাসি বেগমের উদ্দেশ্যে বললেন, আপা কিছুদিন যাবত তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু এত ঝামেলার মাঝে বলা হয়ে ওঠেনি। হাসি বেগম খুব হাস্যোজ্জ্বল স্বভাবের মানুষ। মুখে আলতো হাসি সবসময় থাকে তার। জীবনে অনেক কঠিন পরিস্থিতিকে সামলে দিয়েছে তিনি। পেঁয়াজ কাটতে কাটতে ছোট বোনের দিকে তাকিয়ে বলেন, এখন তো ঝামেলা নেই,
এখন বল, আমি শুনছি। আসলে আপা বলতো চাই, তবে তুই কিভাবে নিবি কথাটা বুঝতে পারছি না। আরে এত অস্বস্তি বোধ করছিস কেন? বল না কি বলতে চাস।